আমাকে শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, যে শুনতে পাচ্ছেন কিনা। শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। জি, ওয়ালাইকুম আসসালাম। এখন আজকে আমাদের ঈদের পরে প্রথম ক্লাস। আজকে আমরা এই কোর্সের 8 নম্বর ক্লাসটা করব, রেশিও অ্যান্ড প্রপোর্শন, অর্থাৎ অনুপাত সমানুপাতের উপরে। ঠিক আছে, এই অধ্যায়টা খুব একটা গুরুত্বপূর্ণ না রিটেনের জন্য, বাট আমরা করে যাই। কিছু ম্যাথ আসছে বিগত বিভিন্ন পরীক্ষাতে, কিছু ম্যাথ আসতে দেখা গেছে এখান থেকে। শুরু করি আমরা। দেখেন, 1 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে যে মিস্টার জামান একটা নির্বাচনে জয়লাভ করলেন, যেখানে তার এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিস্টার ইউনুসের ভোটের অনুপাত 4:3। মোট ভোটারের সংখ্যা 581 জন। এদের মধ্যে 91 জন ভোট দেয়নি। তাহলে মিস্টার ইউনুস কত ভোটে পরাজিত হয়েছিলেন? কথা বুঝছেন? 2 জন ক্যান্ডিডেট যত ভোট পাইছে তার অনুপাতটা এরা দিয়ে রাখছে যে 4:3। মোট ভোটের সংখ্যাও এখানে দেওয়া আছে যে টোটাল ভোটার হচ্ছে 581, এবং এই 581 জনের মধ্যে 91 জন ভোট দেয়নি। ঠিক আছে, তাহলে আমাকে বের করতে হবে যে ইউনুস সাহেব জামান সাহেবের কাছে কত ভোটে পরাজিত হয়েছে, এইটা বের করতে হবে। তাহলে প্রথমে যে জিনিসটা এখান থেকে আমরা বের করব, যে ভোট দিছে আসলে কতজন। 581 জন তো হচ্ছে আমার মোট ভোটার, বা মোট ভোটের সংখ্যা 581। এই 581-র মধ্যে 91 জন ভোট দেয়নি, তার মানে ভোট দিছে কতজন, এইটা আগে বের করতে হবে। তো এইটা যদি বের করি, তাহলে আমরা লিখতে পারি না এইভাবে যে দেয়া আছে আলহামদুলিল্লাহ, দেয়া আছে মোট ভোটারের সংখ্যা 581 জন। ঠিক আছে, ভোট দেয়নি কতজন? ভোট দেয়নি 91 জন। তাহলে এখন আমরা খুব ইজিলি বের করতে পারি যে তাইলে ভোট দিছে কতজন। তাহলে আমরা লিখতে পারি যে অতএব মোট ভোট দিয়েছে কতজন। এই যে 581 থেকে জাস্ট এই যে 91 জন ভোট দেয়নি, এটাকে আমরা বিয়োগ করে দিব। তো 581 থেকে 91 বিয়োগ করলে আমরা এখানে পেয়ে যাবো কত, 490 জন। এই 490 জন মানুষ এই জামান আর ইউনুসকে কি করে ভোট দেয়। কত ভোট দেয়, কি অনুপাতে ভোট দেয়, সেটাও দিয়ে রাখছে যে 4:3। যে জামান সাহেব ভোট পাবে 4, ইউনুস সাহেব ভোট পাবে কত, 3। তো আমরা এখন ধরে নিব যে 490-এর মধ্যে জামান কয়টা পায়, ইউনুস কয়টা পায়, এটা যেহেতু আমরা জানি না, এটা আমরা খুব ইজিলি বের করতে পারি এইভাবে। ধরে নেন যে ধরি মিস্টার লেখা আছে, আমরা তাই লিখি যে মিস্টার জামান
ভোট পায়, এই যে 4, এই 4কে আমরা ধরবো 4x, ঠিক আছে। আর এই যে মিস্টার ইউনুস ভোট পায়, ওই যে দেখেন 3 লেখা আছে, এটাকে আমরা ধরবো কত, 3x। তাইলে এই যে মিস্টার জামান 4x ভোট পাইল, মিস্টার ইউনুস 3x ভোট পাইল, এই 4x আর 3x এই দুইটা যদি যোগ করে দেয় তাহলে আমরা 490 পাবো না? কারণ এরা তো ভোট দিছে, 4x জন মানুষ জামানকে ভোট দেয়, 3x সংখ্যক মানুষ ইউনুসকে ভোট দেয়, তাইলে এই দুইটা যোগ করে দিলে আমরা 490 পাবো। তাহলে আমরা লিখতে পারি যে এখন 4x প্লাস 3x ইজ ইকুয়াল টু কত, এই যে টোটাল ভোট মানে যারা দিছে সেই সংখ্যাটা 490। 4 3 আমরা সবাই জানি, 4 3 হচ্ছে 7, 7x ইজ ইকুয়াল টু 490 হইলে x ইজ ইকুয়াল টু হয়ে যাবে কত, 490 ডিভাইডেড 7, তাহলে x ইজ ইকুয়াল টু হয়ে যাবে 70। তাহলে x এর মান আমরা পাইছি। এখন চাইলে আমরা জামান কত ভোট পাইছে, ইউনুস কত ভোট পাইছে চাইলে আমরা বের করতে পারি। তাহলে আমরা লিখি যে অতএব মিস্টার জামান ভোট পায়, এখানে 4x, তাহলে এই যে 4 ইন্টু 70 ইজ ইকুয়াল টু কত, 280। আর এই যে মিস্টার ইউনুস ভোট পায় 3x, 3x মানে হচ্ছে 3 ইন্টু 70 ইজ ইকুয়াল টু কত, 210। আমাদেরকে জিজ্ঞাসা করছে যে ইউনুস কত ভোটে পরাজিত হয়েছে, তাই না? ইউনুস কত ভোটে পরাজিত হয়েছে, তাহলে আমরা লিখতে পারি যে অতএব মিস্টার ইউনুস পরাজিত হয়েছেন, এই যে জামান পাইছে 280, ইউনুস পাইছে 210, তার মানে 70 ভোটের ব্যবধানে ইউনুস পরাজয় বরণ করছে, ঠিক আছে। এই জন্য আমরা লিখছি যে মিস্টার ইউনুস পরাজিত হয়েছেন 70 ভোটে। এই 70 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে যাই, 2 নম্বর। দেখেন এটা বাংলাদেশ ব্যাংকে আসা প্রশ্ন, যে একটি সারির 3টি সংখ্যা যথাক্রমে এ আর স্কোয়ার, যেখানে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির দ্বিগুণ, প্রথম দুটি সংখ্যার যোগফল এবং শেষ দুটি সংখ্যার যোগফলের অনুপাত কত? প্রথম দুইটা সংখ্যার যোগফল আর শেষ দুইটা সংখ্যার যোগফলের অনুপাত কত, এইটা আমাদের বের করতে হবে। এখানে এই যে যথাক্রমে যেহেতু বলছে যে 3টা সংখ্যা আছে, যথাক্রমে বলা আছে, তার মানে এ হচ্ছে আমার প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা হচ্ছে আমার এই যে আর তৃতীয় সংখ্যাটা হচ্ছে আমার আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা আগে লিখে নেই যে যেহেতু এগুলো দেওয়া আছে, আমরা লিখি যে দেয়া আছে প্রথম সংখ্যা এ, দ্বিতীয় বানান তয়ের উপরে দীর্ঘ ইকার হবে, দ্বিতীয় সংখ্যা এখানে এরা বলতেছে
তৃতীয় সংখ্যা এ আর স্কোয়ার, এ আর স্কোয়ার। ঠিক আছে, এখন আসেন, এই সত্যটা হচ্ছে মেইন, এই সত্যটা একটু খেয়াল করেন। এখানে বলতেছে যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির দ্বিগুণ, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ। তার মানে কি, এই কথাটা বুঝতে হবে যে দ্বিতীয় সংখ্যার সাথে যদি আমি 2কে গুণ করে দেই তাইলে আমি প্রথম সংখ্যা পাবো। কথা বুঝলেন? বলতেছে যে যেখানে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির দ্বিগুণ, তার মানে দ্বিতীয় সংখ্যার সাথে যদি আমরা 2কে গুণ করে দেই তাহলে আমরা কি পেয়ে যাব? প্রথম সংখ্যা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে শর্ত মতে দ্বিতীয় সংখ্যাটির দ্বিগুণ, তাহলে দ্বিতীয় সংখ্যা হচ্ছে এ আর, এটার সাথে দ্বিগুণ করব, মানে 2 গুণ করে দিব। তো 2 এর সাথে এই যে এ আর কে গুণ করে দিলাম, করলে কি পাওয়া যাবে? প্রথম সংখ্যা পাওয়া যাবে। প্রথম সংখ্যা কত? এই যে এখানে এ, প্রথম সংখ্যা হচ্ছে এ। তাহলে আমরা এখান থেকে দেখেন আর এর ভ্যালুটা বের করতে পারি। আর এর ভ্যালুটা কত? এই এ আর এই এ ক্যান্সেল আউট হয়ে এখানে 1 হবে, আর এই 2টা এই পাশে নিচে চলে আসবে। তাহলে আর এর ভ্যালু আমরা কত পাই? আর এর ভ্যালু আমরা কত পাই? 1/2 পাই না? 1/2 পাই। তাহলে এখন আমরা লিখতে পারি না যে অতএব প্রথম সংখ্যাটি এ, দ্বিতীয় সংখ্যাটি এই যে এ আর ছিল এইটাকে আমরা লিখতে পারি যে এ ইন্টু আর এর মান হচ্ছে হাফ, এইটা সমান সমান আমরা লিখতে পারি এই যে a/2, এটা হচ্ছে আমার দ্বিতীয় সংখ্যা। তৃতীয় সংখ্যাটি এ আর স্কোয়ার, তাহলে এ ইন্টু আর স্কোয়ার মানে হচ্ছে এই যে হাফ, হাফের উপরে স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি না যে এ ইন্টু 1/4 ইজ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? এই যে a/4 লিখতে পারি কিনা? আপনি বলবেন যে হ্যাঁ লেখা যায়। এখানে শুধু এই যে আর আমার ঝামেলা করতেছিল, আর এর মান বের করে আরটাকে উঠায় দিয়ে সবগুলোকে আমি কি করছি? এতে কনভার্ট করে দিছি। তাহলে এখন আমি প্রথম সংখ্যা কত জানি, দ্বিতীয় সংখ্যা কত সেটা আমি জানি, তৃতীয় সংখ্যা কত সেটাও আমি জানি। আমাকে ওরা জিজ্ঞাসা করছে যে প্রথম 2টি সংখ্যার যোগফল এবং শেষ 2টি সংখ্যার যোগফলের অনুপাত কত হবে। তাহলে আমরা এখন উত্তর বের করব। তাহলে আমরা লিখি যে অতএব প্রথম 2টি সংখ্যা এবং শেষ 2টি সংখ্যার যোগফলের অনুপাত, দেখেন প্রথম 2টা মানে হচ্ছে প্রথম আর দ্বিতীয়টার যোগফল। তো প্রথম সংখ্যা হচ্ছে এ যোগ দ্বিতীয় সংখ্যা হচ্ছে এই যে a/2, এই যে প্রথম 2টা সংখ্যার যোগফল অনুপাত শেষ 2টা সংখ্যা মানে দ্বিতীয় আর হচ্ছে তৃতীয়টা, তাহলে হচ্ছে এই যে a/2 প্লাস হচ্ছে কত? a/4। এখন ক্যালকুলেশন লাগান। এখানে লসাগু যদি 2 হয় তাহলে আমরা লিখতে পারি যে 2a + a অনুপাত সাইন দিলাম। এখানে 4 লসাগু করলে 2 × 2 = 4, এখানে হচ্ছে a। তাহলে এখন আমরা লিখতে পারি কত? 2a আর a মিলে হচ্ছে 3a/2 অনুপাত 2 আর a মানে হচ্ছে 3a ডিভাইডেড হচ্ছে 4। এখন আমরা এই যে 3 ক্যান্সেল আউট করলে 4 এই পাশে চলে আসবে, 2 এই পাশে চলে যাবে, এবং আমি বলছি যে অনুপাতকে যথাসম্ভব যতটুকু ছোট করা যায় এতটুকু ছোট করবেন। তো 4 আর 2কে ছোট করে আমরা কত লিখতে পারি? 2:1 লিখতে পারি। তাহলে প্রথম 2টা সংখ্যা এবং শেষ 2টা সংখ্যার যোগফলের অনুপাত হবে 2:1। এটাই উত্তর।
না বুঝলে বলবেন, ঠিক আছে, যে ভাই বুঝতেছি না। আমার মনে হয় বা আমার বিশ্বাস যে অনেকেই নতুন ভর্তি হয়েছে, এই ছুটিতে যদি ক্লাস করে থাকেন তো খুবই ভালো। আর যারা শুরু থেকে আছেন, শুরু 7টা ক্লাস করছেন, আশা করি তাদের কাছে আর পরবর্তী আর কোনো ক্লাসেই মানে না বোঝার মতো কোনো কিছু থাকবে না, যে ইকুয়েশন কিভাবে ফর্ম করে বুঝতেছি না, এটা কেমন আমি বুঝতেছি না, এরকম কোনো সিচুয়েশন আর দাঁড়াবে না, ঠিক আছে। এবং আমি যে প্রথমে এর দিকে বলছিলাম যে রিটেন ম্যাথ পুরোটাই হচ্ছে একটা ফান একটা জিনিস, ঠিক আছে। রিটেন ম্যাথে কিচ্ছু নাই রিটেন ম্যাথে, ঠিক আছে। আপনাকে যা শেখার, লজিক কনসেপ্ট যতটুকুই বিল্ড করার, এটা আপনাকে প্রিলিতেই করে আসতে হবে। আচ্ছা, দেখেন, এই যে 3a/2 অনুপাত 3a/4, এই যে আড়াআড়ি গুণ করে দেন, 4-এর সাথে এই 3কে গুণ করে দেন, তাহলে 4 আর 3-এ কত হয়ে যাবে? 12a। 3-এর সাথে এই 2কে গুণ করে দেন, 3 দুগুণে কত হয়ে যাবে? 6a। এখন যদি 6 দিয়ে ভাগ করে দেই, এ কেটে যাবে, 6 দুগুণে 12, 6 6। এইভাবে করা যায়। আবার আপনি যদি চিন্তা করেন, আমি ধরেই নিছি যে এইগুলো আপনারা বোঝেন, এই যে 3a ক্যান্সেল আউট করলাম, ক্যান্সেল আউট করলে এখানে হাফ আসে, এখানে 1/4 আসে। প্রোডাক্ট অফ এক্সট্রিম ইন্টু প্রোডাক্ট অফ এক্সট্রিম আর হচ্ছে প্রোডাক্ট অফ মিন, অর্থাৎ 4-এর সাথে 1 গুণ করলে এই যে 4, 2-এর সাথে 1 গুণ করলে এই যে 2, এই যে 4:2, এদেরকে ছোট করে দিলে এই যে 2:1, ঠিক আছে। এগুলো খুবই ইজি জিনিস, এগুলো স্কুলে করে আসছেন। পরেরটাতে চলে যাই, 3 নাম্বার। দেখেন 3-এ কি বলা হচ্ছে যে একটি ক্লাসে ছাত্রছাত্রীদের গড় বয়স 15.8 বছর, ছাত্রদের গড় বয়স 16.4 বছর এবং ছাত্রীদের গড় বয়স 15.4 বছর হলে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত কত? এটা প্রিলিমিনারিতেও আসছে অসংখ্যবার, ব্যাংকের প্রিলিমিনারিতে অনেকবার এই প্রশ্ন আসছে, ইভেন এটা রিটেনেও আসছে, ঠিক আছে। সো প্রিলিমিনারিতে এগুলো আমরা দেখে আসছি, যেগুলোতে আমরা রুল অফ এলিগেশন করাই, এগুলো 20 সেকেন্ডের মধ্যে ম্যাথ শেষ করে দিব। এখন আসেন রিটেনেও ভাই সেম অ্যালিগেশন, রুল অফ এলিগেশন রিটেন থেকে আসছে, ঠিক আছে। তো এখানে বলতেছে যে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত কত, তার মানে আমি জানি না ছাত্র কতজন, ছাত্রী কতজন, এটা আমার জানা নাই, ঠিক আছে। যেহেতু আমি জানি না, তো ধরে নিব যে ধরি ছাত্র সংখ্যা x এবং ছাত্রী সংখ্যা y। আমি যেহেতু জানি না ছাত্রছাত্রী কতজন, এই জন্য আমি ধরে নিছি যে ছাত্রের সংখ্যা হচ্ছে x জন, ছাত্রীর সংখ্যা হচ্ছে y জন। এখন আসেন প্রশ্ন মতে বা শর্ত মতে, এখানে বলতেছে যে ছাত্রদের গড় বয়স 16.4 বছর। তো একজন ছাত্রের গড় বয়স যদি 16.4 হয়, তাহলে এক্স জন ছাত্রের, এই যে একজনের গড় বয়স যদি 16.4 বছর হয়, তাহলে আমার ছাত্র কত? এক্স জন। তাহলে এক্স জনের বয়স কত হবে? আপনি বলবেন যে 16.4 এক্স হবে। তাহলে এই যে ছাত্রদের টোটাল বয়স কত? 16.4 এক্স প্লাস, আবার এই যে একজন ছাত্রীর গড় বয়স কত? এই যে 15.4 বছর, তাহলে ছাত্রীর সংখ্যা কত? ওয়াই। তাহলে ওয়াই জনের টোটাল বয়স কত হবে? 15.4 ওয়াই। এই যে আমরা লিখলাম যে ছাত্রীদের টোটাল বয়স হচ্ছে 15.4 ওয়াই। এখন খেয়াল করেন, বলতেছে যে একটা ক্লাসে ছাত্রছাত্রীদের গড় বয়স হচ্ছে 15.8, অর্থাৎ ছাত্রছাত্রী সব মিলে গড় বয়স 15.8। তাহলে একজন ছাত্রছাত্রীর গড় বয়স যে আছে 15.8 বছর, তাহলে আমার টোটাল ছাত্রছাত্রী কত? ছাত্র এক্স, ছাত্রী ওয়াই, তার মানে টোটাল হচ্ছে এক্স প্লাস ওয়াই জন। তো এক্স প্লাস ওয়াই জনের টোটাল বয়স কত হবে? এই যে 15.8 ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এইটা কি? এই যে 15.8 ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে মোট ছাত্রছাত্রীর টোটাল বয়স। মোট ছাত্রছাত্রীর বয়স হচ্ছে 15.8 ইন্টু এক্স প্লাস ওয়াই।
এইটা সমান সমান আমরা লিখতে পারি না যে 15.8 ইন্টু এক্স প্লাস ওয়াই, কারণ এখানে তো আপনি সেটাই করছেন, এই যে ছাত্রদের মোট বয়স যোগ ছাত্রীদের মোট বয়স, তাহলে ছাত্র এবং ছাত্রীর টোটাল বয়স সমান সমান কত হয়, এই যে একটু আগে আমি দেখাইছি 15.8 ইন্টু এক্স প্লাস ওয়াই, অর্থাৎ একজনের গড় বয়স যদি 15.8 হয়, আমার টোটাল ছাত্রছাত্রী হচ্ছে এক্স প্লাস ওয়াই জন, তাহলে এক্স প্লাস ওয়াই জনের টোটাল বয়স কত হবে, এই যে 15.8 ইন্টু এক্স প্লাস ওয়াই, সেইটাই আমি এখানে লিখছি। ঠিক আছে, তার মানে এই পাশে আমার টোটাল বয়স, এই পাশে আমার টোটাল বয়স। এখন আপনি ক্যালকুলেশন করেন, যে 16.4x প্লাস 15.4y ইজ ইকুয়াল টু 15.8x প্লাস 15.8y। এখন x গুলো এক পাশে নেন, y গুলো এক পাশে নেন, তাহলে এই যে 16.4x মাইনাস এই যে 15.8x ইজ ইকুয়াল টু এই পাশে এই যে 15.8y মাইনাস এই যে 15.4y, তাহলে এইটা বিয়োগ করে দিলে এইদিকে 2 এইদিকে 4, তার মানে হচ্ছে 0.6x ইজ ইকুয়াল টু এইদিকে হবে 4, তাহলে 0.4y। তাহলে এই যে আমরা লিখতে পারি যে x ডিভাইডেড y, অথবা আপনি এটাকে এইভাবে অনুপাতেও লিখতে পারেন, কারণ আমরা জানি যে ফ্র্যাকশন আর অনুপাত একই জিনিস, ফ্র্যাকশনকে চাইলে অনুপাতে লেখা যায়, অনুপাতকে চাইলে ফ্র্যাকশনে লেখা যায়, অর্থাৎ x ইস টু ওয়াই সমান সমান আমরা লিখতে পারি 0.4 ইস টু 0.6। এখান থেকে যদি আপনি আরও ভাঙতে চান, যে আমি আরও ভাঙবো, দশমিক তুলে দিলে এই যে 4/10, আর এখান থেকে দশমিক তুলে দিলে এই যে 6/10, নিচের 10 কেটে যাবে, কেটে যে আলটিমেটলি এখানে কত হয়ে যাবে, আপনি বলবেন যে 4×10 40 ইস টু 6×10 60, তাহলে 20 দিয়ে ভাগ করে দেন, অনুপাতকে যথাসম্ভব ছোট রাখতে হয়, তাহলে এই যে 20 দুগুণে 40, 3×20 60, তাহলে এই যে 2:3, এটা হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত, কারণ আপনি ধরেই নিছেন ছাত্রের সংখ্যা x, ছাত্রীর সংখ্যা আমার কত y, তার মানে x আর y এর মান আমরা পেয়ে গেছি, তার মানে আমাদের ফলাফল হাতে চলে আসছে। তো আমরা এখন লিখতে পারি যে অতএব ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 2:3, এটাই উত্তর। আমি ওই যে 4/10 6/10 এটা আপনি পরীক্ষায় না লিখলেও হবে ভাই, অনেকেই বুঝবেন না, তাই আমি লিখে দিছি। পরেরটাতে চলে যান, 4 নম্বর। দেখেন আমরা আর কিছুদিন পরে, নেক্সট ক্লাসে হইতে পারে, আমরা মিক্সচারের ম্যাথ করব, মিশ্রণ। ঠিক আছে, মিশ্রণের ম্যাথ করব। তো মিশ্রণের ম্যাথ সহজ, তো এই সহজ জিনিসগুলো আরো সহজ হবে যদি আপনি এই যে 4 নাম্বার এই টাইপের ম্যাথগুলো বোঝেন। ঠিক আছে, কারণ এই জিনিসগুলো, এই 4 নম্বর ম্যাথের মতো এই সহজ জিনিসগুলোই মিক্সচারে দেওয়া হবে বা দেওয়া হয়। ঠিক আছে, তো এই জিনিসটা একটু বুঝছেন যে কোনটা অ্যাড করবেন, কোনটা অ্যাড করবেন না, কার সাথে অ্যাড করতে বলতেছে, কার সাথে অ্যাড করতে বলতেছে না, এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখানে বলা হচ্ছে যে একটি ঝুড়িতে সবুজ অথবা লাল কালারের টমেটো আছে, একটা ঝুড়িতে সবুজ আর লাল রঙের টমেটো আছে, ঝুড়িতে সবুজ ও লাল টমেটোর অনুপাত 4:3। যখন ঝুড়ি থেকে
5টা সবুজ এবং 5টা লাল টমেটো তুলে নেওয়া হয়, তখন তাদের অনুপাত হয়ে যায় কত? 3:2। অর্থাৎ ঝুড়িতে যেই সবুজ আর লাল টমেটো ছিল তার অনুপাত এরা এখানে দিয়ে রাখছে, এই যে 4:3। আবার এই ঝুড়ি থেকে 5টা সবুজ টমেটো আর 5টা লাল টমেটো আপনি তুলে নিছেন মানে ধরে নেবেন যে ফেলে দিছেন, ঝুড়ি থেকে ফেলে দিছেন। ফেলে দেওয়ার পরে এই সবুজ আর লাল টমেটোর যে অনুপাতটা দাঁড়াইছে সেটা কত? 3:2 দাঁড়াইছে। তো জিজ্ঞাসা করছে যে ঝুড়ির মধ্যে শুরুতে কতগুলো লাল টমেটো ছিল এটা বের করেন। অর্থাৎ এই যে 3-এর মানটা বের করতে হবে। ঝুড়ির মধ্যে শুরুতে লাল টমেটো ছিল 3, এই 3-এর মানটা কত এইটা আমাকে বের করতে হবে। তার মানে এখানে সবুজ থেকেও আমি 5টা ফেলে দিছি, লাল থেকেও আমি কি করছি? 5টা ফেলে দিছি। এখন কথা হচ্ছে যে শুরুতে টমেটোর সংখ্যা কত ছিল এটা তো আমি জানি না, শুধু অনুপাতটা দেওয়া আছে। সো আমরা ধরে নিব আর কি এখানে যে ধরি ঝুড়িতে সবুজ টমেটো আছে কয়টা? এই যে 4 দেওয়া আছে, এটাকে আমরা ধরবো 4x, ঠিক আছে? আবার কি হচ্ছে? নয়েজ হচ্ছে। কিসের নয়েজ হচ্ছে? ঝুড়িতে লাল টমেটো আছে কয়টা? 3টা দেওয়া আছে। সো এটাকে আমরা কি বলতে পারি? 3x বলতে পারি। আচ্ছা, গরমের দিন আসলে এটা একটা বিরাট ইস্যু। দেখেন লাল কয়টা আছে? এখানে বলা আছে 3, তো আমরা সেটাকে 3x ধরলাম। এখন প্রশ্নে যা বলছে তাই করব। দেখেন শর্ত মতে আমাকে বলতেছে যে সবুজ 5টা ফেলে দিবেন। ঠিক আছে, আমার সবুজ ছিল হচ্ছে 4x, এখান থেকে 5টা ফেলে দিলাম মানে হচ্ছে বিয়োগ করে দিলাম আর কি। তারপরে বলতেছে লাল থেকেও আপনি 5টা ফেলে দিবেন। তো লাল আছে কয়টা? 3x, এখান থেকেও 5টা আমি ফেলে দিলাম মানে বিয়োগ করে দিলাম। এই যে 5টা করে আমি ফেলে দিলাম, দেওয়ার পরে এরা বলতেছে যে সবুজ আর লাল টমেটোর সংখ্যার অনুপাত কত? 3:2। এটা কত হবে? 3:2 হয়ে যাবে। 3:2 যে কথা, 3/2 একই কথা, ঠিক আছে? এখন আপনারা কি করবেন? আড়াআড়ি গুণ করে দিবেন। আড়াআড়ি গুণ 3 দিয়ে যদি এটাকে গুণ করে দেন, 3 × 9x মাইনাস 3 × 5 = 15। 2 দিয়ে যদি এইদিকে গুণ করেন, 4 × 2 = 8x মাইনাস 5 × 2 কত? 10। এখন আসেন এই যে 9 থেকে 8 বিয়োগ করেন, -15কে এই পাশে পার করলে পজিটিভ হয়ে যাবে, বিয়োগ হচ্ছে 10। তাহলে এখানে x এর মান আমরা পেয়ে যাব কত? 5। x এর মান পাইছি। তো আমাকে বলতেছিল যে ঝুড়ির মধ্যে শুরুতে কতগুলো লাল টমেটো ছিল, লাল টমেটো শুরুতে কতগুলো ছিল এটা বের করতে হবে। তো আমরা তো এখানে ধরেই নিছি যে লাল হচ্ছে 3x, তার মানে 3x এর মান বের করে দিলে হয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি যে শুরুতে লাল টমেটো ছিল 3 × x এর মান কত? 5। তাহলে 3 × 5 এর কত? 15। 15টি। এই 15টাই হচ্ছে সঠিক উত্তর।
পরেরটাতে চলে যান, 5 নম্বর। দেখেন, এটাও অনেকটা মিক্সচারের ম্যাথের মতোই, এই ছোট ছোট জিনিসগুলোই মিক্সচারের ম্যাথে লাগবে। এখানে বলা হচ্ছে যে একটা দলে পুরুষ এবং নারীর অনুপাত 1:4, আরো 140 জন পুরুষ যোগ দেওয়ার পর পুরুষ এবং নারীর অনুপাত 2:3 হবে। অতিরিক্ত পুরুষ যোগ দেওয়ার পরে দলের মোট সদস্য সংখ্যা কত? অতিরিক্ত 140 জন পুরুষ যোগ দেওয়ার পরে দলের সর্বমোট সদস্য কত, এটা জিজ্ঞাসা করছে। তাহলে প্রথমে পুরুষ ছিল 1, নারী ছিল কত? 4। সো এটা যেহেতু শুধু অনুপাত দেয়, আমরা ধরে নিব আর কি। তো আমরা এখানে ধরে নিই যে ধরি পুরুষের সংখ্যা x মানেন, আর নারীর সংখ্যা 4 দেওয়া আছে, তো এইটাকে আপনি বলেন 4x। এখন আসেন শর্ত মতে, আমাকে বলতেছে যে পুরুষ তো x জন আছেই, এইটার সাথে আপনি আরো 140 জন যোগ করেন। তাহলে ঠিক আছে, পুরুষ আমার x জন ছিল, এইটার সাথে আমি আরো 140 যোগ করে দিলাম। নারী যোগ করতে বলে নাই, তার মানে নারী 4x ছিল, 4xই থাকবে। তো বলতেছে যে এই যে পুরুষ আপনি 140 অ্যাড করলেন, এই অ্যাড করার কারণে পুরুষ আর নারীর অনুপাত 2:3 হবে। তাহলে পুরুষ 2, নারী কত? এই যে 3। এখন আপনি ক্যালকুলেশন করেন, 4-এর সাথে 2 গুণ করলে 8x, 3-এর সাথে x গুণ করলে 3x প্লাস 3×14 হচ্ছে 42, আর একটা শূন্য। তাহলে 8x থেকে 3x কে বাদ দিয়ে দেন, সমান সমান হচ্ছে 420। তাহলে এই যে 5x ইজ ইকুয়াল টু 420, তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে? 5×8 40, হাত থেকে 2, 4×5 20। তার মানে x এর মান আমরা পাই গেছি 84। এখন আমাদের কাছে ওরা জিজ্ঞাসা করছে যে অতিরিক্ত পুরুষ যোগ দেওয়ার পরে, অতিরিক্ত মানে হচ্ছে এই যে 140 জন যোগ দেওয়ার পরে ওই দলের মোট সদস্য কত। তাহলে আমরা এখন ইজিলি বের করতে পারি যে অতএব অতিরিক্ত পুরুষ যোগ দেওয়ার পর দলটির মোট সদস্য সংখ্যা কতজন? আপনি বলবেন যে ভাইয়া আগে ছিল x জন পুরুষ, তার সাথে নতুন করে আরো 140 যোগ করছেন, আর নারী ছিল আপনার 4x, এই যে 4x, x এর মান বসায় দেন 84 প্লাস 140 প্লাস হচ্ছে 4 ইন্টু 84, তাই না? তাহলে এই যে 84 প্লাস 140, 320, 4×4 16, 336। তাহলে 336, 40, 420, 500, 20 আর 40 60, 560। এই যে 560 জন, এটা হচ্ছে আপনার মোট সদস্য 560। এই ব্যাংকের জন্য যা যা লাগবে, ঠিক আছে, ব্যাংকের জন্য, গ্যাস কোম্পানির জন্য যা যা লাগবে সব করানো হবে, ঠিক আছে। যেমেতি এইগুলা নিয়ে আপনারা খুব বেশি প্যানিকড হয়েন না, এগুলা থেকে প্রশ্ন কালে ভদ্রে হয়, ঠিক আছে। কালে ভদ্রে যে প্রশ্নগুলা দেয়, এই প্রশ্নগুলো সহজ, আপনাকে কোনো কিছু প্রমাণও করতে হবে না, কোনো কিছু ইয়েও করতে হবে না, আপনি সহজে একটা সূত্রতে ফালাবেন, ম্যাথ হয়ে যাবে। জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি, দূরত্ব, উচ্চতা,
এইগুলা বোঝার মতো অনেক বিষয় আছে, কিন্তু একটা বিষয় হচ্ছে যে আমি বুঝে পণ্ডিত হব, আরেকটা বিষয় হচ্ছে যে আমি লিমিটেড কিছু জিনিস পরে চাকরি পাবো। সো এখন লক্ষ্য নির্ধারণ করতে হবে যে আমি পণ্ডিত হব নাকি আমার চাকরি দরকার। ঠিক আছে, এটাকে আবার অন্যভাবে নিয়েন না, কারণ মানে আমার দরকার চাকরি, মাস গেলে 50,000 টাকা আমাকে বেতন দিবে, এইটার জন্য যা যা করা দরকার 50,000 টাকা বা 40,000 টাকার বেতনের চাকরি পাইতে যা যা লাগবে সব আমি দিয়ে দিব। ঠিক আছে, এইগুলা করলে আপনি বাংলাদেশ ব্যাংকের এডি পর্যন্ত হইতে পারবেন। বাংলাদেশে ব্যাংকের চাকরি সর্বোচ্চ, ব্যাংকিং এর ক্ষেত্রে সর্বোচ্চ যে চাকরি সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক। এটা নিঃসন্দেহ হইতে পারবেন, কোনো মানে এইটা নিয়ে আপনাদের মনের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখা যাবে না। ঠিক আছে, জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি এগুলা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। 5টা ম্যাথ আসলে একটা ম্যাথ দিবে, একটা। ঠিক আছে, সেই জিনিসটাও খুব সহজ জিনিস দিবে, আমরা দেখবো আজকে একটা, চিন্তা নাই। দেখেন 6 কি বলা হচ্ছে যে একটা ফুটবল টিমের জয় এবং পরাজয়ের অনুপাত 3:1। একটানা 6টি খেলায় জয়লাভের পরে জয় এবং পরাজয়ের অনুপাত হবে 5:1। শেষের 6টা খেলার আগে কতটি খেলায় জয়লাভ করেছিল, এরকম একটা সুন্দর একটা ম্যাথ প্রিলিমিনারিতেও আছে। ঠিক আছে, বাস্কেটবল দিয়ে খেয়াল করে দেখেন, জয়লাভ করছে কয়টাতে, পরাজয় বরণ করছে কয়টাতে, সেটার অনুপাত দেওয়া আছে যে 3:1। তারপরে বলতেছে যে এই ম্যাচগুলো খেলার পরে সে 6টা ম্যাচ খেলছে, প্রত্যেকটা ম্যাচে জয়লাভ করছে। জয়লাভ, এই যে একটানা 6টা খেলায় জয়লাভ করছে, করার পরে জয় এবং পরাজয়ের অনুপাত দাঁড়াইছে 5:1। তো জিজ্ঞাসা করছে যে এই যে শেষের 6টা খেলার আগে, শেষের 6টা ম্যাচ খেলার আগে মানে হচ্ছে এই যে যেই 6টা ম্যাচে একটানা জয়লাভ করছে, এই 6টা ম্যাচ খেলার আগে কতটি খেলায় জয়লাভ করেছিল, অর্থাৎ এই 3-এর মান বের করতে বলছে। এই 3-এর মানটা কত সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমি তো জানি না 3-এর মান কত, ওটা ধরে নেওয়া লাগবে। তাহলে আমরা ধরে নিই যে ধরি জয়লাভ করে 3x সংখ্যক, বানান ভুল হইলে ঠিক করে নিন আপনারা। ঠিক আছে, কারণ আমি দীর্ঘদিন বাংলা লিখি না, সো কিছু বানানে আমি নিজেও হতাশ। ঠিক আছে, যে বানানগুলো ঠিক হচ্ছে কিনা এইগুলো আপনারা ঠিক করে নিন। ম্যাথ বানান আমি, আমার মাথায় মনে হচ্ছে যে এটাই ঠিক, তাই আমি এটাই লিখলাম, ভুল হইলে সেটা ঠিক করে নিন। ঠিক আছে, 3x সংখ্যক ম্যাচে এবং পরাজয় বরণ করে, এখানে 1 দেওয়া আছে, আমরা ধরে নিব x সংখ্যক ম্যাচ। ঠিক আছে, এখন আমরা লিখতে পারি যে শর্ত মতে কি বলতেছে যে একটানা 6টা ম্যাচে জয়লাভ করছে। তো জয়লাভ করছে যেহেতু 6টা ম্যাচে, ওইটাকে জয়ের সাথেই লিখতে হবে। তো এখানে জয়লাভ করছিল প্রথমে কত, 3x, এইটার সাথে এই যে 6 যোগ করে দিতে হবে, কারণ এই 6টা ম্যাচেও তারা কি করছে, জয়লাভ করছে। তো জয়ের সাথেই জয়ের প্রেম হবে, ভালোবাসা হবে, এই জন্য 3x এর সাথে 6 যোগ। আর এই যে পরাজয় বরণ করছে x সংখ্যক ম্যাচে, এবং এইটার পরবর্তী কোনো ইনফরমেশন দেওয়া নাই। তো বলতেছে যে এই যে একটানা 6 ম্যাচ খেলে জয়লাভ করছে, এর ফলে জয় পরাজয়ের অনুপাত দাঁড়াইছে কত, 5:1। জয় 5, পরাজয় 1। এখন আপনি ক্যালকুলেশন করেন, আর গুণ করে দিলে এই যে 5x ইজ ইকুয়াল টু 3x প্লাস হচ্ছে 6। তাহলে এই যে 5x থেকে 3x বাদ দেন, 6 আসবে এখানে। তাহলে 2x ইজ ইকুয়াল টু 6 আসলে আপনারা x এর মান বলতে পারবেন 3, তাই না? সো আমাকে জিজ্ঞাসা করছে যে শেষের 6টা ম্যাচ খেলার আগে কতগুলো খেলায় জয়লাভ করেছিল, এটা বের করে। তাহলে আমরা এখন লিখতে পারি যে
শেষ 6টি ম্যাচ খেলার আগে দলটি জয়লাভ করেছিল কত সংখ্যক ম্যাচে? 3x। ঠিক আছে, 3x আমরা ধরে নিছি না? তো x এর মান যেহেতু আমরা জানি যে x এর মান 3, তাহলে আমরা লিখবো যে 3 গুণন 3 ইজ ইকুয়াল টু 9। এই 9 হচ্ছে উত্তর। 9টি ম্যাচ, যে 9 ম্যাচে তারা জয়লাভ করেছে। পরেরটাতে চলে যান, 7 নম্বর। দেখেন, আমরা এর আগেও এই টাইপের ম্যাথ পাইছি, এবং আমি তখন বলছিলাম যে এগুলো আসলে ডিপেন্ড করবে আপনার উপরে, যে আপনি কিভাবে ধরেন, আপনি কিভাবে চিন্তা করেন। আপনি চাইলেই এখানে ফ্র্যাকশন নিয়ে আসতে পারেন। এই 7 নম্বর প্রশ্নে চাইলেই ফ্র্যাকশন হইতে পারে, ফ্র্যাকশন আকারে লিখতে পারেন। আবার যদি আপনি একটু শিয়ানা হন, আপনি চাইলে ফ্র্যাকশনকে অ্যাভয়েড করতে পারেন। এটা ডিপেন্ড করবে আপনার উপর, যে আপনি আসলে কতটা সূক্ষ্ম চিন্তা করতে পারেন। ঠিক আছে, আপনি কতগুলা ম্যাথ প্র্যাকটিস করে আসছেন তার উপর ডিপেন্ড করবে যে আপনি ধরবেন কিভাবে। প্রশ্নকর্তা আপনি যেটা ধরছেন ওইটা দেখে মানে বুঝে যাবে যে হ্যাঁ আপনার কতটুকু। ঠিক আছে, এখানে খেয়াল করে দেখেন, এখানে বলতেছে যে আরিফের বেতন বাবুর বেতনের দ্বিগুণ। আরিফের বেতনটা বাবুর বেতনের দ্বিগুণ হবে। এখন আপনি চাইলে এইভাবে ধরতে পারেন যে আরিফের বেতন যেহেতু বাবুর বেতনের দ্বিগুণ, তাহলে বাবুর বেতনকে আমি এক্স ধরি। ধরতেই তো পারেন যে বাবুর বেতনকে আমি এক্স ধরলাম, আরিফের বেতন যেহেতু দ্বিগুণ, তাহলে এক্স এর দ্বিগুণ কত? 2x ধরে নিলেন। এরপরে বলতেছে যে কবিরের বেতন আরিফের বেতনের 1/3। এই যে কবিরের বেতন আরিফের বেতনের 1/3। আরিফের বেতনের 1/3 মানে কত? আরিফের বেতন হচ্ছে 2x, এইটার 1/3। তখন আপনি বলবেন যে কবিরের বেতন হবে 2x/3 ধরে নিলেন। এরপরে বলতেছে যে এবং মালেকের বেতন বাবুর বেতনের 2/3। মালেকের বেতন, এই যে বাবুর বেতন পায় হচ্ছে x, এই x এর 2/3, বা আপনি বলতে পারেন 2x/3। আপনি চাইলে এইভাবে ধরতেই পারেন। কি হইলো আমার এখানে? ফ্র্যাকশন চলে আসলো। সো ফ্র্যাকশন আসলে যে বিষয়টা কঠিন হয়ে গেলো এমন না, কিন্তু ভাই একটা জিনিস মাথায় রাখবেন, যে আপনি ততদিন পর্যন্ত পাটিগণিতে এক্সপার্ট হইতে পারবেন না যতদিন পর্যন্ত আপনি এই ফ্র্যাকশনগুলোকে এলিমিনেট করতে পারেন মাথায়। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন দেখা মাত্র যদি কারো মাথায় এই ধরনের ফ্র্যাকশন ঘোরাঘুরি করে, বুঝবেন যে আপনি এখনো ওই লেভেলের এক্সপার্ট হন নাই। ঠিক আছে, আপনাকে প্রিলিমিনারিতে সাফার করতে হবে। যদি প্রশ্ন পড়ে এরকম ফ্র্যাকশন মাথায় চলে আসে, বা আপনি যদি প্রশ্ন অনুযায়ী ফ্র্যাকশন লেখেন, তাহলে বুঝবেন যে আপনি রিটার্নে করেন কোনো সমস্যা নেই, কিন্তু প্রিলিতে এই ধরনের ম্যাথ আসলে আপনি সাফার করবেন 100%। যেখানে আমার স্টুডেন্টরা সেটা যেটা 20 সেকেন্ডে করবে, সেটা আপনি 2 মিনিট লাগাবেন। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এইটা ভাই অন্য কিভাবে ধরা যায়। আপনি চাইলেই বিষয়টাকে খুব ইজিলি এইভাবে ধরতে পারেন না। একটু চিন্তা করেন তো, যে এখানে 4 জন মানুষ আছে, আরিফ একজন, বাবু একজন, কবির একজন, মালেক একজন। তা আমি যদি শেষ থেকে ধরি, আমরা প্রথম থেকে চিন্তা করে করে এইটা ধরছি, আমি যদি শেষ থেকে চিন্তা করি তাহলে আমার কোনো সমস্যা আছে? আমি বারবার আগের ক্লাসগুলোতেও বলছি যে বাংলা শব্দে যার সাথে র বা এর বিভক্তি যুক্ত থাকবে, ভগ্নাংশে তার অবস্থান হবে নিচে। এই যে 2/3,
তাহলে এই যে বাবু, তার সাথে বাবুর সাথে কি আছে? র বিভক্তি যুক্ত আছে। বাবুর সাথে কি আছে? র বিভক্তি যুক্ত আছে। তাহলে এই ফ্র্যাকশনের নিচে কি আছে? 3। তার মানে বাবু যদি 3 হয়, বাবু যদি 3 হয়, আরিফ কত হবে? প্রশ্নে বলতেছে আরিফ হবে বাবুর দ্বিগুণ। তাহলে বাবুরটাকে যদি 3x ধরি, তাহলে আরিফেরটাকে কত ধরতে হবে? দ্বিগুণ, 6x ধরতে হবে। 3 এর দ্বিগুণ কত? 6 ধরলাম। এরপরে বলতেছে যে কবিরের বেতন আরিফের বেতনের 1/3। আরিফের বেতন হচ্ছে 6x, এইটার 1/3 হচ্ছে কবিরের বেতন। তো 6-এর 1/3 যদি আপনি বের করেন, আপনি এখানে বলতে পারবেন না যে 3 দুগুণ 6 অর্থাৎ 2x। এরপরে বলতেছে যে মালিকের বেতন বাবুর বেতনের 2/3। তো এই যে বাবুর সাথে র বিভক্তি যুক্ত আছে, তাই বাবুরটা নিচে, আর এই যে মালিকেরটা কি হবে? ভগ্নাংশের ওপরে। তো ভগ্নাংশের ওপরে কে? 2। তার মানে মালিক কত? 2x। তাহলে আপনি এই যে আরিফ 6x পাইলেন, বাবু 3x পাইলেন, কামাল কবি 2x পাইলেন, মালিক কত পাইলেন? আবার 2x পাইলেন। এখানে কোনো ফ্র্যাকশন আসলো? যখন আপনার ফ্র্যাকশন আসবে না, তখন আপনার ব্রেন রিল্যাক্স থাকবে। যখনই ফ্র্যাকশন দেখবে, ডেসিমাল দেখবে, তখনই আপনার ব্রেন গরম হয়ে যাবে, তখন আপনি ভুল করবেন। ঠিক আছে? এইটা ধরা কোনো রকেট সায়েন্স না, জাস্ট আপনার কমন সেন্সটা লাগবে, আর বাসায় বসে প্র্যাকটিস লাগবে। তাইলেই প্রশ্ন দেখে আপনি খুব ইজিলি এই জিনিসগুলো ধরে নিতে পারবেন যে এইটা প্রিলির জন্য ভাই অন্যরকম কাজ করবে। ঠিক আছে? তাহলে আমরা এই বিষয়টাই একটু সাজায় গুছায় লিখবো এখন। আমরা ম্যাক্সিমাম মানুষজন এই যে ধরে নেওয়ার সময় বিভিন্ন কাহিনী করে ধরে ফ্র্যাকশন এই সেই করে বিষয়টাকে জটিল করে ফেলি, তখন আমাদের কাছে মনে হয় যে রিটেন ম্যাথ তো ভাই এটা আমার দ্বারা সম্ভব না। কি নাকি রিটেন ম্যাথ কিছুই না, কিছুই নাই। রিটেন পার্টে এই ম্যাথ সেকশনটাই সবচেয়ে ইজি, এবং এখানে কম পরিশ্রম করে বেশি আউটপুট পাওয়া সম্ভব, 25 বা 30 মার্কস এখানে। তাহলে আমরা এখানে চাইলে আপনি বাবুরটা আগে ধরতে পারেন, তারপরে মানে আপনি যা আপনার মন মতো, আপনার যেটা মন চায় আপনি ধরে নেবেন, শুধু প্রশ্নের সত্যটাকে ঠিক রেখে। ঠিক আছে? তো এখানে আমরা যেহেতু বাবু আর হচ্ছে আপনার আরিফের কথা প্রথমে লেখা আছে, তো আমরা প্রথমে বাবুরটাই ধরে নিই। যে ধরি মানে বাবুরটা প্রথমেই ধরতে হবে এমন কোনো কথা না, আপনি যা করুন যে কোনটা আপনি ধরে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। ধরি বাবুর বেতন 3x, আরিফের বেতন ধরে নেন আরিফের বেতন বাবুর বেতনের দ্বিগুণ। জাস্ট এই যে 3x এর সাথে 2 কে গুণ করে আমরা নামাইতে পারি 6x। তারপরে কবিরের বেতন, কবিরের বেতন এই যে আরিফের বেতনের 1/3 মানে হচ্ছে 2x। আর একটা কে বাকি থাকলো? মালিক। এই যে মালিকের বেতন বাবুর বেতনের 2/3, 3 কেটে দেন, 2 এর সাথে x গুণ করলে এই যে 2x হয়ে গেল। ঠিক আছে? প্রশ্নের শর্তও ঠিক থাকলো, আমাকে বিষয়গুলো নিয়ে খুব বেশি ভাবতেও হলো না, ফ্র্যাকশনও আসলো না, কিচ্ছু হলো না। ঠিক আছে? এখন আলটিমেটলি আমাদেরকে কি জিজ্ঞাসা করছে যে কবির এবং মালিকের মোট বেতন বাবুর বেতনের কত অংশ। কবির এবং মালিকের মোট বেতন বাবুর বেতনের কত অংশ। তাহলে আগে দেখি যে কবির আর মালিক মিলে টোটাল কত টাকা বেতন পায়। আমরা লিখতে পারি যে অতএব কবির এবং মালিকের মোট বেতন, কবির কত? 2x, মালিক কত?
2x, টোটাল কত? 2 2 4, এই যে 4x। বাবুর বেতনের কত অংশ? ঠিক আছে, তাহলে কত অংশ মানে ভগ্নাংশ বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে অতএব নির্ণেয় ভগ্নাংশ কার বেতনের বলছে? বাবুর বেতনের। তো বাবুর বেতন হচ্ছে কত? 3x না? বাবুর বেতন হচ্ছে 3x। বাবুর বেতনের কত অংশ মানে হচ্ছে বাবুরটা নিচে থাকবে আর কবির আর মালিকেরটা উপরে থাকবে, এই যে 4x। x কেটে এটাকে 4/3 লেখা যায়, যে 4/3 অংশ হচ্ছে কবির এবং মালিকের মোট বেতন বাবুর বেতনের 4/3 অংশ। এটাই উত্তর। লিখে দেন এই পাশে অংশ। পরেরটাতে চলে যান, 8 নম্বর। দেখেন এখানে কি বলা হচ্ছে যে একজন ব্যক্তি এবং তার স্ত্রীর বাৎসরিক আয় এবং ব্যয়ের অনুপাত যথাক্রমে 5:3 এবং 3:1। যদি তারা একই পরিমাণ টাকা জমানোর সিদ্ধান্ত নেয় এবং বছর শেষে মোট 4,000 টাকা সঞ্চয় করে, তাহলে তাদের আয় কত ছিল? দেখেন, যদি তারা একই পরিমাণ টাকা জমানোর সিদ্ধান্ত নেয়, এটা দ্বারা কি বোঝা যাচ্ছে? যদি তারা একই পরিমাণ টাকা জমানোর সিদ্ধান্ত নেয়, তার মানে হাজবেন্ড যত টাকা জমাবে ওয়াইফও ঠিক তত টাকাই জমাবে, একই পরিমাণ টাকা। তার মানে হাজবেন্ড যদি 2 টাকা জমায়, ওয়াইফও 2 টাকা জমাবে। তো এখানে বলতেছে যে তারা মোট 4,000 টাকা সঞ্চয় করছে, হাজবেন্ড আর ওয়াইফ মিলে 4,000 টাকা সঞ্চয় করছে। তো হাজবেন্ড আর ওয়াইফ মিলে যদি 4,000 টাকা সঞ্চয় করে, তো আমি এখান থেকে খুব ইজিলি বলতে পারি না যে 4,000-এর মধ্যে তার মানে 2,000 করছে হাজবেন্ড আর এই যে 2,000 করছে ওয়াইফ, এই দুইটা সমান হবে, সমান সমান হবে। কারণ প্রশ্নে বলে দিছে যে যদি তারা একই পরিমাণ টাকা জমানোর সিদ্ধান্ত নেয় এবং বছর শেষে মোট 4,000 টাকা সঞ্চয় করে, মোট 4,000 টাকা সঞ্চয় করে মানে হচ্ছে স্বামী 2,000 সঞ্চয় করবে, স্ত্রীও 2,000 টাকা সঞ্চয় করবে। ঠিক আছে, প্রথম কনফিউশন এটা নিয়ে হবে, এটা ক্লিয়ার। এরপরে আসেন, পোলাপান এই জায়গায় বিশাল ধরা খেয়ে যায় যে একজন ব্যক্তির এবং তার স্ত্রীর মাসিক আয় এবং ব্যয়, এই যে অনুপাতটা এইটা হচ্ছে আপনার ইনকামের অনুপাত, আর এই যে অনুপাতটা এটা হচ্ছে আপনার এক্সপেন্ডিচারের অনুপাত। ঠিক আছে, 5:3। এইটা হচ্ছে, এই 5 হচ্ছে হাজবেন্ডের ইনকাম, 3 হচ্ছে ওয়াইফের ইনকাম, এই 1 হচ্ছে ওয়াইফের এক্সপেন্ডিচার বা খরচ, এই 3 হচ্ছে হাজবেন্ডের এক্সপেন্ডিচার বা খরচ। এইগুলা নিয়ে কনফিউজ হওয়া যাবে না। ম্যাক্সিমাম ছেলেবেলে এই জায়গাগুলোতে কনফিউজ হয়ে যায় যে কোনটা দ্বারা কি বুঝাইতেছে। এগুলো একদম পানির মতো ক্লিয়ার, একবার প্রশ্ন পড়ে বুঝতে হবে যে কি বলতেছে। একবারের বেশি 2বার প্রশ্ন পড়তে গেলে ঝামেলা, সময় কুলাইতে পারবেন না, একবার প্রশ্ন পড়ে বুঝতে হবে। দেখেন, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওই লোকের আয়ের অনুপাত দেওয়া আছে, ব্যয়ের অনুপাত দেওয়া আছে, সবকিছুই দেওয়া আছে। এবং আমরা একটা জিনিস খুব ভালো মতোই জানি যে ভাই আমরা সাধারণত মানে কি হয় যে আপনি যদি ধরেন যে 100 টাকা আপনি ইনকাম করেন, 100 টাকা আপনার ইনকাম, এখান থেকে যদি আপনি 80 টাকা খরচ করে ফেলেন, তাইলে বাদ বাকি যে 20 টাকা থাকবে এটা আপনার সেভিংস হবে না? সেভিংস হবে। আপনি ধরেন 100 টাকা ইনকাম করছেন, 80 টাকা খরচ করছেন, তো 100 টাকার মধ্যে 80 টাকা খরচ করলে যে 20 টাকা থাকে সেটাই তো আমার সঞ্চয়, তাই না? তাহলে আমি বলতে পারি না। আবার এটাকে এইভাবে বলা যায় যে ভাই আপনি এই যে ইনকাম থেকে যদি আপনার সেভিংসটাকে বাদ দিয়ে দেন, তাহলে আপনি এক্সপেন্ডিচার পাবেন। অর্থাৎ এই যে ইনকাম থেকে যদি আমি সেভিংসটাকে বিয়োগ করে দেই, তাহলে আমি ফলাফল স্বরূপ কি পাবো? এক্সপেন্ডিচার পাবো, এক্সপেন্ডিচার পাবো। এখানে এই জিনিসগুলো বুঝতে হবে, কারণ ইকুয়েশন সাজাতে এটা লাগবে। একটু খেয়াল করেন, শুধু এতটুকু মাথায় রাখেন যে
আমার আয় থেকে সঞ্চয়টাকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমার খরচের পরিমাণটা কত এটা আমি বের করতে পারবো। ঠিক আছে, এখন আসেন, যেহেতু অনুপাত দেওয়া আছে তাহলে আমরা ধরি যে ব্যক্তি বলছি, তো আমরা লোক বলি, যে লোকটির আয় বা যার যেটা ইচ্ছা ধরে নিন, আমি আমার মতো করে লিখে যাচ্ছি। ধরি লোকটির আয়, এখানে কত বলা আছে 5, সো আমরা এটাকে ধরে নিলাম 5x, এবং তার স্ত্রীর আয় কত বলা আছে এখানে 3, এটাকে আমরা ধরলাম কত 3x। ঠিক আছে, এখন যেহেতু তারা সমপরিমাণ টাকা সঞ্চয় করে, তো আমরা লিখতে পারি যে যেহেতু তারা দুজনে সমান পরিমাণ টাকা জমা করে বা সঞ্চয় করে, টাকা জমা করে, সেহেতু স্বামী এবং স্ত্রী প্রত্যেকের জমার পরিমাণ বা সঞ্চয়ের পরিমাণ, যা ইচ্ছা লেখেন, জমার পরিমাণ হবে 4000 ভাগ 2 ইজ ইকুয়াল টু 2000 টাকা করে। ঠিক আছে, যে স্বামী 2000 টাকা সঞ্চয় করবে, স্ত্রীও 2000 টাকা সঞ্চয় করবে। বিষয়টা আমরা পরীক্ষকের কাছে একদম ক্লিয়ারলি তুলে ধরলাম। ঠিক আছে, এখন আসেন, এখন এই যে ওই মানুষের ইনকাম হচ্ছে 5x, এখান থেকে যদি তার সঞ্চয় 2000 টাকা বাদ দেয়, আবার ওই লোকের স্ত্রীর ইনকাম হচ্ছে 3x, সঞ্চয় হচ্ছে 2000, এইটাকে যদি বাদ দেই, তাহলে একটু আগেই বলছি যে ইনকাম থেকে সঞ্চয় বাদ দিলে এক্সপেন্ডিচার, খরচ পাওয়া যায়। তো এখানে স্বামীর খরচ হচ্ছে এই যে 3 টাকা, আর স্ত্রীর খরচ কত, এই যে 1 টাকা, এই যে 3/1। দেখছেন, ইকুয়েশন তৈরি হয়ে গেছে। এখন জাস্ট এটা সমাধান করা। 3 3 9x মাইনাস হচ্ছে 3 2 6000, আর এটা হচ্ছে 5x মাইনাস 2000। তাহলে 9x মাইনাস হচ্ছে 5x, 6000 বিয়োগ হচ্ছে 2000, 9 থেকে 5 বাদ দিলে 4, 2 6, তার মানে হচ্ছে 4000। তাহলে x ইজ ইকুয়াল টু কত, 1000। ঠিক আছে, এক্স এর মান পাইছি। আমাকে জিজ্ঞাসা করছে কি প্রশ্নে, আমাকে ওরা জিজ্ঞাসা করছে তাহলে তাদের আয় কত ছিল, তাদের আয় কত ছিল, অর্থাৎ 5x আর 3x এর মান বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে অতএব লোকটির আয় 5x মান হচ্ছে, x এর মান হচ্ছে 1000, 5 ইন্টু 1000 ইজ ইকুয়াল টু 5000 টাকা, এবং তার স্ত্রীর আয় 3x মানে হচ্ছে 3 ইন্টু 1000 ইজ ইকুয়াল টু 3000 টাকা। এই 5000 আর হচ্ছে 3000 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর।
পরেরটাতে চলে যান। 9 নম্বর, এই যে একটু আগে কে জানে জ্যামিতি নিয়ে কথা বললাম, দেখেন আমরা যখন আয়তক্ষেত্র, ত্রিভুজ, হ্যান এই ধরনের কোনো কথা লেখা দেখি প্রশ্ন, তখন আমরা চিন্তা করি যে এটা বোধহয় জ্যামিতি রিলেটেড প্রশ্ন। না, যেমন এই প্রশ্নটা, এই প্রশ্ন আয়তক্ষেত্র লেখা আছে, এখন অনেকে চিন্তা করবে যে এটা বোধ হয় এখন জ্যামিতির প্রশ্ন। না, এটা পিওর রেশিও অ্যান্ড প্রপোর্শনের ম্যাথ, এবং এখানে জ্যামিতির কোনো কিছুই নাই। ঠিক আছে, শুধু নামটাই বলছে আয়তকার। ঠিক আছে, নামটাই শুধু আয়তকার দিছে। তো এইগুলা, এই ভুলগুলা কারা করে, দেখবেন যে বিভিন্ন সময় বিভিন্ন মানুষজন প্রশ্ন অ্যানালাইসিস করে, ভুলভাল প্রশ্ন অ্যানালাইসিস করে, যে শুধুমাত্র দেখছে আয়তক্ষেত্র তার মানে এটা জ্যামিতির প্রশ্ন। ঠিক আছে, তো শুধু আয়তক্ষেত্র, ত্রিভুজ, বৃত্ত দেখলেই সেটাকে জ্যামিতি ভাবা যাবে না। যেমন ওই যে আপনারা পার্সেন্টেজে কিছু ম্যাথ পাবেন, যে অনেক সময় বলে যে ত্রিভুজের একটা বাহু এত গুণ বেড়ে গেছে, বা বর্গের একটা বাহু এত গুণ বাড়লে, এত পার্সেন্ট বাড়লে ক্ষেত্রফল কত পার্সেন্ট বাড়বে। অনেকেই দেখি ভাই জিনিসগুলাকে জ্যামিতির কনসেপ্টে করতে যে হাফ পৃষ্ঠা করে ফেলে, বিশাল মানে ঝামেলা করে ফেলে। ঠিক আছে, দরকার নাই, দরকার নাই। পার্সেন্টেজের মধ্যে আপনার জ্যামিতির কনসেপ্ট ঢুকানোর দরকার নাই, আপনি ওটাকে নর্মাল সেন্সে চিন্তা করেন। সো ওই যে ওই জায়গাগুলো থেকে দেখা যায়, আপনি যদি রিটেন প্রশ্ন অ্যানালাইসিস করেন, দেখবেন যে 5টা প্রশ্ন আসছে রিটেন ম্যাথে, একটা দেখবেন যে জ্যামিতি বলা চলে না, পরিমিতি, ত্রিকোণমিতি এগুলা থেকে দিছে। ঠিক আছে, এবং আপনি এটা কনফার্ম থাকেন যে রিটেন পরীক্ষায় যেগুলো আসে তার ম্যাক্সিমামই দেখবেন যে এই আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, বৃত্ত এই রিলেটেড। ঠিক আছে, আয়তক্ষেত্রই বেশি আসে। যেমন বাংলাদেশ ব্যাংকের এই যে সার্কুলার হবে শোনা যাচ্ছে, আপনি বাংলাদেশ ব্যাংকের প্রিলিমিনারি, তারপর হচ্ছে রিটেনের প্রশ্নগুলো যদি একটু ধরে ধরে সমাধান করেন, তাহলে আপনি দেখবেন যে বাংলাদেশ ব্যাংকের যতগুলা জ্যামিতির প্রশ্ন আসছে বা পরিমিতির প্রশ্ন আসছে, ম্যাক্সিমামে হচ্ছে আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র থেকে। ম্যাক্সিমাম 100টা যদি প্রশ্ন আসে, দেখবেন যে 80টা প্রশ্ন আসছে আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র রিলেটেড। এবং এই জ্যামিতির সবচেয়ে সহজ অধ্যায় হচ্ছে এই দুইটা, আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র, সবচেয়ে সহজ জিনিস। ঠিক আছে, তো দেখা মাত্র এটাকে যে কোনো ধাঁচে, যে কোনো অধ্যায়ে ফেলা যাবে না, দেখতে হবে যে প্রশ্নটা আসলে কি, এটা রুটটা কোথায়। আয়তক্ষেত্র দেখেই, বর্গক্ষেত্র দেখেই বা ত্রিভুজ দেখেই ওইটা জ্যামিতির প্রশ্ন না, দেখতে হবে পুরো প্রশ্ন পড়ে আগে চিন্তা ভাবনা করতে হবে রুট কোথায়, মূল কোথায়, কোন কনসেপ্ট থেকে প্রশ্নটা আসছে। যেমন এখানে খেয়াল করে দেখেন, এখানে বলা হচ্ছে যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যখন 4 মিটার বৃদ্ধি পায়, তখন দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত হবে 4:3। আবার দৈর্ঘ্য আর প্রস্থ 4 মিটার যখন কমে যায়, তখন দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হবে কত, 2:1। তাহলে ওই রোমের দৈর্ঘ্য প্রস্থ কত। এখানে ওই রোম বলতে মানে হচ্ছে, রোমটা হচ্ছে আয়তকার, এই জন্য ওরা বলতেছে যে রোমের দৈর্ঘ্য আর প্রস্থ কত। সহজ হিসাব, আমি জানি না যে রোমের দৈর্ঘ্য এবং প্রস্থ কত। এখানে কথাটা এরকম ভাবে লেখা উচিত ছিল যে আয়তকার রোমটির দৈর্ঘ্য এবং প্রস্থ কত। ঠিক আছে, শুধু রোমটি না লিখে আয়তকার কথা লেখা উচিত ছিল, যে আয়তকার রোমটির দৈর্ঘ্য প্রস্থ কত। তো আমরা এইভাবে ধরে নেই, যে ধরি আমি সঠিকটাই লিখে দিয়েছি, কারণ প্রথমে আয়তকারের দৈর্ঘ্য লিখছি, তো যে আয়তকার রোমের দৈর্ঘ্য ধরে নিলাম x মিটার, এবং প্রস্থ ধরে নিলাম y মিটার, যে কোনো কিছু ধরে নিতে পারেন, x মিটার আর y মিটার ধরলাম। এখন আসেন প্রশ্নে 2টা শর্ত। তার প্রথম শর্ত মতে দৈর্ঘ্য আর প্রস্থ দুইটাকে 4 মিটার করে আমি বাড়াবো। তো দৈর্ঘ্য ছিল আমার x, এইটাকে এই যে 4 বাড়াই দিলাম, মানে যোগ করে দিব। প্রস্থ আমার y, এইটাকেও 4 বাড়াই দিলাম। দেওয়ার পরে বলতেছে যে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত হবে 4:3। তাহলে নতুন অনুপাত কত, এই যে 4:3 হয়ে গেল। এখন আপনি ক্যালকুলেশন করেন।
3 এর সাথে x গুণ করে দিলে 3x প্লাস 12, এখানে হচ্ছে 4y মাইনাস 4y প্লাস 4 4 কত 16। তাহলে এই যে 3x থেকে 4y বাদ দেন, আবার এখানে 16 থেকে 12 বাদ দেন, তাহলে এই যে 3x মাইনাস 4y ইজ ইকুয়াল টু 4। এইটারে আপনি 1 নম্বর সমীকরণ মানেন। এরপর আসেন দ্বিতীয় শর্ত মতে। দ্বিতীয় শর্তে কি বলতেছে যে দৈর্ঘ্য আর প্রস্থ 4 মিটার করে কমে যাবে। ঠিক আছে, দৈর্ঘ্য x ছিল 4 কমালাম, প্রস্থ y ছিল 4 কমালাম, কমানোর পরে নতুন দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত হবে 2:1। এই যে 2:1 লিখলাম। তাহলে এই যে x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 2y মাইনাস হচ্ছে 8, তাহলে x মাইনাস 2y ইজ ইকুয়াল টু মাইনাস 8 প্লাস 4, তাহলে x মাইনাস 2y ইজ ইকুয়াল টু মাইনাস 4। এইটাকে আমি 2 নম্বর সমীকরণ মানলাম। এখন আসেন, আমরা যদি এখান থেকে x এর মান বের করতে চাই, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে 2 2 4, হ্যাঁ 2 দিয়ে গুণ করে দিব, গুণ করে 4 2 8 থেকে বিয়োগ করে দিব। হ্যাঁ 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করি, আমরা লিখতে পারি 2 2 4, এখানে আছে 4 4 4 কেটে যাবে, 4 2 8, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি যে 2 নম্বর সমীকরণকে 2 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করে সমীকরণ 2 থেকে 1কে আমরা বিয়োগ করে দিব। বিয়োগ করে দেখেন, এটাকে যদি 2 দিয়ে গুণ করে দেই, তাহলে 2x মাইনাস 2 2 4y মাইনাস 1 নাম্বারটা হচ্ছে 3x মাইনাস 4y, এইটাকে 2 দিয়ে গুণ করলে মাইনাস 8 মাইনাস এটা কত আছে 4, ক্যালকুলেশন করেন। 2x মাইনাস 4y মাইনাস 3x মাইনাস মাইনাস প্লাস 4y মাইনাস 8 আর মাইনাস 4 মানে হচ্ছে মাইনাস 12। এখন দেখেন এই যে y ক্যান্সেল আউট হয়ে যাবে, পজিটিভ 4y নেগেটিভ 4y ক্যান্সেল আউট হয়ে যাবে, 2x থেকে 3x বাদ দিলে মাইনাস x ইজ ইকুয়াল টু মাইনাস 12, মাইনাস মাইনাস কেটে দেন, তাহলে x এর মান কত বের হয়ে যাবে 12। এখন আপনি এই x এর মানে 1 নম্বর না 2 নম্বর যেখানে ইচ্ছা সেখানে বসান, 2 নম্বরে মাইনাস আছে 1 নম্বরে বসাই, আমরা লিখতে পারি যে x এর মান 1 নং সমীকরণে বসিয়ে 3x মাইনাস 4y, 3x মাইনাস 4y ইজ ইকুয়াল টু 4 ছিল, তাহলে আমরা লিখতে পারি যে 3 ইন্টু 12 মাইনাস 4y ইজ ইকুয়াল টু 4, তাহলে 3 বারং কত 36, এখন মাইনাস 4y ইজ ইকুয়াল টু 4 মাইনাস 3 বারং কত 36, তাহলে মাইনাস 4y ইজ ইকুয়াল টু মাইনাস 32, মাইনাস মাইনাস কেটে দেন, তাহলে y সমান সমান কত 8 আসে না, 8 আসে। তাহলে আপনি তো শুরুতে ধরেই নিছিলেন, খাতায় খেয়াল করেন, খাতায় লেখা আছে আয়তকার রোমের দৈর্ঘ্য x প্রস্থ y, তো দৈর্ঘ্য পাইছি প্রস্থ পাইছি, তাহলে এখন আপনি লিখতে পারেন যে অতএব আয়তকার রোমটির দৈর্ঘ্য 12 মিটার এবং প্রস্থ এই যে বের হয়েছে 8 মিটার। ঠিক আছে, 12 এবং 8 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর।
পরেরটাতে চলে যান, লাস্ট ম্যাচ আজকে। দেখেন প্রশ্ন, রিসেন্ট যে প্রশ্নগুলা হচ্ছে, যদি সর্বোচ্চ পেঁচাইতে চাই, পরীক্ষক যদি চিন্তা করে যে আমি সর্বোচ্চ পেঁচাবো, 10 নম্বরের মতো দিতে পারে, এর চেয়ে বেশি কঠিন দিবে না, এর চেয়ে বেশি কঠিন পরীক্ষায় আসবে না। ঠিক আছে, যদিও আমরা শেষের 10টা ক্লাসে খুবই কঠিন কিছু ম্যাথ দেখব, যেগুলো আপনাদের অন্যান্য বেসরকারি এবং গ্যাস কোম্পানির পরীক্ষাগুলোতে হেল্প করবে। দেখেন 10 নম্বর প্রশ্ন, দেখেন একটি স্কুলে ছাত্রছাত্রীদের অনুপাত ছিল 5:3। কথা বুঝছেন? ছাত্রছাত্রীর অনুপাত কত ছিল? 5:3। ওই স্কুলে 5:7 অনুপাতে কিছু নতুন ছাত্রছাত্রী ভর্তি হয়, মোট ছাত্রছাত্রীদের সংখ্যা 1200 জন হয়ে গেল। ছাত্রছাত্রী যে ভর্তি করাইছে, সেই ভর্তি করানোর অনুপাত ছিল 5:7। তো যখন এদেরকে ভর্তি করাইছে, ভর্তি করানোর পরে পুরাতন আর নতুন মিলে টোটাল ছাত্রছাত্রী কত হয়ে গেছে? 1200 জন হয়ে গেছে। ফলে ছাত্রছাত্রীদের অনুপাত পরিবর্তিত হয়ে 7:5 হয়ে গেল। খেয়াল করে দেখেন, প্রথমে ছাত্রছাত্রীর অনুপাত ছিল 5:3, তারপরে বেশ কিছু ছাত্রছাত্রী ভর্তি করানোর পরে টোটাল ছাত্রছাত্রী হয়ে গেছে 1200। তখন আবার ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত কত হয়ে গেছে? 7:5 হয়ে গেছে। তো জিজ্ঞাসা করছে যে নতুন করে ভর্তির আগে ওই স্কুলের মোট ছাত্রছাত্রীদের সংখ্যা কত ছিল? নতুন করে ভর্তির আগে, অর্থাৎ নতুন শিক্ষার্থী ভর্তির পূর্বে ওই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা কত ছিল এটা বের করতে হবে। অর্থাৎ এই যে 5 আর 3 এদের যোগফল যে 8, এই 8 দ্বারা যেই সংখ্যাকে ভাগ করা যাবে সেটাই উত্তর হবে। অর্থাৎ এই প্রশ্নের উত্তর হবে 8 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা। এই প্রশ্নের যেই উত্তরটা বের হবে সেটা 8 দ্বারা নিঃশেষে বিভাজ্য কোনো সংখ্যা হবে। খেয়াল করেন, আপনাকে জাস্ট স্টেপ বাই স্টেপ চিন্তা করতে হবে। এখানে সবচেয়ে প্যাচের জায়গা হচ্ছে এই দ্বিতীয় লাইনটা, যে ওই স্কুলে 5:7 অনুপাতে কিছু নতুন ছাত্রছাত্রী ভর্তি হয়, মোট ছাত্রছাত্রীর সংখ্যা 1200 জন হয়ে গেল। কথা হচ্ছে যে যখন ভর্তি করাইছে তখন ছেলে ভর্তি করাইছে 5 জন আর মেয়ে ভর্তি করাইছে 7 জন। ঠিক আছে, ছেলে আর মেয়ে ভর্তির অনুপাত কত? 5:7। ঠিক আছে, আর শুরুতে কত ছিল? 5:3 ছিল। তাহলে আপনি ধরে নেন এইভাবে, যে ধরি প্রথমে বা শুরুতেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই, ছাত্র ছাত্রীর সংখ্যা ছিল যথাক্রমে, এই যে 5 আর 3, তো এটাকে আমরা ধরবো 5x এবং 3x। ঠিক আছে, অতএব মোট সংখ্যা ছিল কত? 5x প্লাস 3x ইজ ইকুয়াল টু 8x। এই 8x এর মানে আমাদেরকে বের করতে হবে। এই 8x এর মানটা কত সেটাই বের করা লাগবে। এখন খেয়াল করেন, এই যে 5:7 অনুপাতে ভর্তি করেছে, তার মানে নতুন ছাত্র ভর্তি করাইছে 5 জন আর নতুন ছাত্রী ভর্তি করাইছে কত? 7 জন। এটাকে আমরা লিখবো যে নতুন ভর্তিকৃত ছাত্রছাত্রীর সংখ্যা যথাক্রমে, এই যে 5 আর 7 এটাকে আমরা বলবো হচ্ছে 5y এবং
7y, 5y এবং 7y। তাহলে নতুন মোট ছাত্রছাত্রী কতজন ভর্তি হয়েছে এটা আমরা বের করতে পারবো না? 5y আর 7y এরা হচ্ছে নতুন ভর্তি হওয়া। তাহলে আমরা লিখতে পারি যে অতএব নতুন ভর্তিকৃত মোট ছাত্রছাত্রীর সংখ্যা 5 আর হচ্ছে 7 সমান সমান 12। ঠিক আছে, এখন এই যে এদেরকে আমি ভর্তি করাইলাম, 5 জন ছেলে আর 7 জন মেয়েকে ভর্তি করাইলাম, করানোর পরে এই যে বলতেছে যে ছাত্রছাত্রীদের অনুপাত পরিবর্তিত হয়ে 7:5 হয়ে যাবে। ছাত্রছাত্রীদের অনুপাত পরিবর্তিত হয়ে কত হয়ে যাবে? 7:5 হয়ে যাবে। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন তো ভাই, আমি এর আগে বলছি যে মানে ছাত্রের সাথে আমি ছাত্রকে যোগ করে দিব, ছাত্রীর সাথে আমি ছাত্রীকে যোগ করে দিব। খেয়াল করে দেখেন, একটু মনোযোগ দেন। আমরা লিখতে পারি যে শর্ত মতে প্রথমে ছাত্র সংখ্যা কত ছিল? 5x ছিল না? প্রথমে ছাত্র সংখ্যা কত? 5x ছিল না? 5x। আপনি বলবেন যে হ্যাঁ ভাইয়া 5x ছিল। এই 5x এর সাথে নতুন করে আপনি ভর্তি করাইলেন কত বলেন তো? আপনি বলবেন যে ভাইয়া এই যে 5y, এই ছাত্র সংখ্যাকে আমি নতুন করে ভর্তি করাইছি। তাহলে আগে ছাত্র ছিল 5x, তারপরে আমি আবার ভর্তি করালাম কত? 5y। তাহলে এই যে 5x এর সাথে 5y যোগ করলাম, ছাত্রের সাথে ছাত্র। এরপর আসেন ছাত্রী। ছাত্রী শুরুতে কত ছিল? আপনি বলবেন যে ভাইয়া 3x ছিল। নতুন করে কয়জন ছাত্রী ভর্তি করাইছেন? এই যে 7 জন। তাহলে বলবেন যে এই যে 7কে এইটার সাথে যোগ করে দিলাম। তাহলে এই যে আগের ছাত্র এবং নতুন ছাত্র, আগের ছাত্রের সাথে নতুন ছাত্র এবং আগের ছাত্রীর সাথে নতুন ছাত্রী যখন যোগ করে দিচ্ছি, তখন ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত পরিবর্তিত হয়ে কত হয়ে গেছে? 7:5 হয়ে গেছে। অর্থাৎ ছাত্র 7 আর ছাত্রী কত? 5। বোঝা গেছে? আগের ছাত্রের সাথে নতুন ছাত্র এবং আগের ছাত্রীর সাথে নতুন ছাত্রী যোগ করার ফলে ছাত্রছাত্রীর সংখ্যার নতুন অনুপাত কত? প্রশ্নে বলতেছে যে 7:5। আমরা তো তাই লিখছি এখানে 7:5। এখন আপনি এটা ক্যালকুলেশন করেন। এখন ক্যালকুলেশন করেন, 5-এর সাথে এদেরকে গুণ করে দিলে 5×5 = 25x প্লাস 5×5 = 25y, 3×7 = 21x প্লাস 7×7 = 49y। 25x থেকে 21 বাদ দেন, এখানে 49y থেকে 25y বাদ দেন, তাহলে 4x = 24y। তাহলে এখানে আমরা x এর মান বের করতে পারি 6y। এটাকে আপনি 1 নম্বর সমীকরণ মানুন যে x সমান কত? 6y। এখন একটা জিনিস আপনাকে একটু খেয়াল করতে হবে, সেটা হচ্ছে প্রথমে যতজন ছাত্রছাত্রী ছিল তার টোটাল সংখ্যা কত? 8x না? প্রথমে আমার ছাত্র ছিল 5x, ছাত্রী ছিল 3x, তাহলে টোটাল কত? 8x না? 8x। তারপরে আপনি এই যে 5 জন ছাত্র ভর্তি করাইছেন, 7 জন ছাত্রী ভর্তি করাইছেন, করানোর পরে আপনার টোটাল ছাত্রছাত্রী কত? 12y না? 12y। প্রশ্নে একটু খেয়াল করে দেখেন, প্রশ্নে বলতেছে যে 5:7 অনুপাতে কিছু নতুন ছাত্রছাত্রী ভর্তি হয়, মোট ছাত্রছাত্রীদের সংখ্যা 1200 জন হয়ে গেল। তার মানে কি, আগে আমার টোটাল ছাত্রছাত্রী কত? 8x জন। এই 8x এর সাথে পরবর্তীতে যাদেরকে ভর্তি করাইছি তাদের টোটাল কত? এই যে 12y। তার মানে আগের টোটাল ছাত্রছাত্রী হচ্ছে 8x, আর পরে যাদেরকে ভর্তি করাইছি তাদের টোটাল সংখ্যা কত? এই যে 12y। তার মানে এই 8x এর সাথে যখন 12y কে আমি যোগ করে দিব, তখন আমি যোগফল হিসেবে কত পাবো? ওই যে প্রশ্নে বলতেছে যে এখন আপনার টোটাল ছাত্রছাত্রী 1200 হয়ে যাবে। তার মানে এই 8x এর সাথে এই 12y যোগ করে দিলে আমি 1200 পাবো না? 1200 পাবো, প্রশ্নে আমাকে সেটাই বলতেছে। তো যদি আমি এইটাই পাই,
এই কথাটাকে একটু সাজায় লিখবো আমরা। ঠিক আছে, আগে বিষয়টা বুঝায় নিলাম। এখন আসেন এই কথাটাকে আমরা সাজায় লিখতে পারি। আমরা লিখতে পারি এরকম যে প্রশ্নানুযায়ী নতুন করে ছাত্রছাত্রী ভর্তি হয় না লেখে আমরা লিখি নতুন করে ছাত্রছাত্রী ভর্তি হওয়ার পরে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত হবে? এই যে আগের 8x আর পরের হচ্ছে 12y, এই যে 8x প্লাস 12y, এটা সমান সমান আমরা লিখতে পারি কত? 1200 লিখতে পারি না? প্রশ্নে তো তাই বলা আছে যে আগের এবং পরের ভর্তিকৃত ছাত্রছাত্রীর টোটাল সংখ্যা হচ্ছে 1200। এখন আপনি ক্যালকুলেশন করেন, এখানে জাস্ট আপনি x এর মানটা বসায় দেন, 8 ইন্টু এই যে x এর মান হচ্ছে 6y প্লাস হচ্ছে 12y ইজ ইকুয়াল টু 1200। চাইলে সাইড নোট দিতে পারেন যে x এর মান বসিয়ে। ঠিক আছে, তাহলে 6 8 48y প্লাস হচ্ছে 12y ইজ ইকুয়াল টু 1200। 48 দিয়ে 50 10 60, তাহলে এই যে 60y ইজ ইকুয়াল টু যদি 1200 হয় তাহলে আমরা বলতে পারি না যে y ইজ ইকুয়াল টু কত? 20। তো y এর মান যদি 20 হয়, আমার কাছে জানতে চাইছে যে মানে টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা শুরুতে কত ছিল, তার মানে x এর মান আগে আমার বের করা লাগবে, কারণ টোটাল ছাত্রছাত্রীর শুরুতে ছিল 8x। তাহলে আমরা লিখতে পারি যে 1 নম্বর সমীকরণে y এর মান বসাই। 1 নং সমীকরণে y এর মান বসাই। কত ছিল? x সমান সমান 6y, x সমান 6y বা x সমান সমান 6 ইন্টু 20। তাহলে আমরা লিখতে পারি যে x সমান সমান কত? 120। তাহলে আমাদেরকে জিজ্ঞাসা করছে যে নতুন করে ভর্তি হওয়ার আগে ছাত্রছাত্রীর সংখ্যা কত, তাহলে আমরা লিখতে পারি যে অতএব নতুন করে ভর্তির আগে ওই স্কুলের মোট ছাত্রছাত্রীর সংখ্যা ছিল কত? 8x। 8x ছিল না? 8x ছিল, তো x এর মান তো এখন আপনি জানেন। তো এই যে 8 ইন্টু 120 ইজ ইকুয়াল টু 960, 960 জন। এই 960 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, ওই যে আমি শুরুতে বললাম যে এখানে উত্তর যেটা বের হবে সেই সংখ্যাটা অবশ্যই 8 দ্বারা নিঃশেষে বিভাজ্য কোনো সংখ্যাই হবে। ঠিক আছে, সো 8x এর মান কত? 960। বোঝা গেছে ভাই? বুঝতে পারছেন? আমাদের ক্লাসের যেই শিডিউল সেটা ঠিক থাকবে, অর্থাৎ রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এই 3 দিনই ক্লাস হবে রাত 8টা থেকে। গতকালকে আমার ক্লাস নেওয়ার কথা ছিল, আমি ক্লাসটা নিতে পারিনি, এই জন্য আজকে আমি মেকআপ ক্লাস হিসেবে আজকে ক্লাসটা নিচ্ছি, যাতে করে ক্লাসটা মিস না যায়। এই জন্য আমি আজকে ক্লাসটা নিচ্ছি। কিন্তু আপনাদের যে শিডিউল দেওয়া ছিল ভর্তির সময়, রবি, মঙ্গল, বৃহস্পতি রাত 8টা। ঠিক আছে, এই 3 দিনই ক্লাস হবে। যদি কখনো মিস যায়, ঠিক আছে, সেটা পরবর্তী অন্যান্য সপ্তাহের অন্য দিনগুলোতে আমি মেকআপ করে দিব। ঠিক আছে,
তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফিজ।